দেশে প্রথমবারের মতো ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যয় করা হলে বিশ্ব রক্ষা পেত বললেন প্রধানমন্ত্রী। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরো নিবিড়ভাবে ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। স্বাক্ষর হবে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। প্রখর রোদ আর তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। আরও 3 দিনের হিট সতর্কতা জারি। ইসরায়েলি সেনা ইউনিটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ার ঘোষণা নেতানিয়াহুর। এবং এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শিরোপার আরও কাছে চলে গেল রিয়াল মাদ্রিদ। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রীতিলতা পোদ্দার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। এই দুর্নীতিবাদদের কোনোদিন সরকারি আইন করে আর দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া। আজকে আমি বলবো বাংলার জনগণকে 1 নম্বর কাজ হবে যে দুর্নীতিবাদদের বাংলার মাটিকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ এক্সপো 2024-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জলবায়ু অভিযোজনের সফলতা বিশ্বকে জানাতেই মূলত 4 দিন ব্যাপী এই আয়োজন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ধরিত্রী রক্ষায় সকলের আরও নিবিড়ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মন্তব্য করে বলেন, যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যয় করলে বিশ্ব রক্ষা পেত। রিপোর্ট আসিফুর রহমানের, ক্যামেরায় ছিলেন রুবায়েত হাসান। দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ এর বিরূপ প্রভাব হুমকি সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য। তা মোকাবেলায় নিজস্ব অর্থায়নে বাংলাদেশ গঠন করেছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। প্রণয়ন করা হয়েছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপের মতো সুদূর প্রসারী ও কার্যকর কর্মপরিকল্পনা। সোমবার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপো 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর এ পরিকল্পনায় 11টি জলবায়ু ঝুঁকিমুক্ত এলাকায় 8টি খাতে অগ্রাধিকারমূলক কার্যক্রম চিহ্নিত করা হয়েছে 113টি। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন আর্থিক সংস্থান। প্রধানমন্ত্রীর আহ্বান, এক্ষেত্রে এগিয়ে আসবে উন্নত বিশ্ব। আগামী 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় $230 বিলিয়ন প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব। এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। ভবিষ্যৎ প্রজন্ম পাবে নিরাপদ ও সুন্দর পৃথিবী, এ প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সুনির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করেন যেখানে স্থান পায় বাস্তুচ্যুতদের পুনর্বাসন। জোর দেন বৈশ্বিক তাপমাত্রা যেন সীমিত থাকে 1.5 ডিগ্রির মধ্যে। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। উন্নত দেশগুলিকে উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি
হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, UNFCCC এর এক্সিকিউটিভ সেক্রেটারি সাইমন স্টিল ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গিওয়েন লুইস। পরে ন্যাপ এক্সপো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনব্যাপী এই আয়োজন চলবে 25শে এপ্রিল পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন শতাধিক দেশ থেকে প্রায় 400 প্রতিনিধি। মোট স্টল থাকবে 23টি, যেখানে প্রদর্শিত হবে বিভিন্ন দেশের অভিযোজনমূলক কর্মকাণ্ড। ন্যাপ এক্সপো একটি আন্তর্জাতিক ফোরাম। এর মাধ্যমে ন্যাপ প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে বিভিন্ন দেশ, সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশেষ একটি বিমানে আজ বিকেল 5টায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রায় 2 দশক পর এটি কাতারের কোনো আমিরের বাংলাদেশ সফর। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই দেশটির সরকার প্রধানের এই সফরে 2 দেশের বাণিজ্য ও বিনিয়োগে বিশেষ জোর দেওয়া হচ্ছে। কাতারের আমিরের সফর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তাই খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, কাতারের আমিরের সফরকালে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় হিট সতর্কতা আগামী 3 দিনের জন্য বাড়িয়েছে আবহাওয়া অফিস। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এ মাসের পুরোটা সময় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রিপোর্ট খালিদা হাসানের। কিছুদিন ধরেই সারা দেশে তীব্র গরম বয়ে যাচ্ছে। দেশের বিশাল অঞ্চল জুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে গত 3 দিন আবহাওয়া অধিদপ্তর সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে। তাপমাত্রা অব্যাহত থাকায় তা আগামী আরও 3 দিনের জন্য বাড়ানো হয়েছে। যে তাপপ্রবাহ চলছে সেটা আজকে কিছুটা কম থাকতে পারে এবং গতকালকে যেরকম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস, আমরা আশা করছি আজকেও যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা গতকালকের তুলনায় সামান্য কম থাকতে পারে। কিন্তু আগামীকাল থেকে আবার তাপপ্রবাহের এলাকা বেড়ে যেতে পারে এবং তাপমাত্রাও আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে থেকে পরবর্তী 3 দিনের জন্য অর্থাৎ 22, 23, 24 আমাদের যে বিভিন্ন গাণিতিক মডেলগুলো রয়েছে বা অন্যান্য অ্যানালাইসিসগুলো রয়েছে তার ভিত্তিতে তাপপ্রবাহের সতর্কবার্তা ইস্যু করেছি। আবহাওয়াবিদরা বলছেন, তীব্র এই গরম এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল ব্যতীত বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। ফলে দেশের অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল এইসব অঞ্চলে কিন্তু তাপপ্রবাহ কমার আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে মাসের শেষের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তীব্র গরমের অস্বস্তি বিরাজ করবে। খালিদা হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা প্রত্যাখ্যান করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সেনাবাহিনীর উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করা হবে। এর আগে এক্সিওস নামে একটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইটের খবরে বলা হয়, পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেলফ ডিফেন্স ফোর্সের নেৎজা ইয়েওদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনগুলোতে এই সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে বলেও জানান তিনি। উল্লেখ্য, তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেলফ ডিফেন্স ফোর্সের জন্য সহায়তা প্রদান ইতিপূর্বে কখনো বন্ধ করেনি। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিযান চালাচ্ছে তারা।
তাছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট ইসরায়েলের সামরিক বাহিনীর নেজরা ইয়োয়েদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 7 জন নিহত হয়েছেন। এর আগে গতকাল রাফা শহরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 16 শিশু ও 6 নারী সহ 24 জন নিহত হয়। এদিকে গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতাল এলাকার গণকবর থেকে এ পর্যন্ত 210 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন। আল নাসের হাসপাতাল এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের পর সেখানে ওই গণকবরের সন্ধান পাওয়া যায়। এদিকে গাজার রাফায় ইসরায়েলি হামলায় নিহত এক নারীর গর্ভে বেঁচে যাওয়া মেয়ে শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা UNRW এর প্রধান ফিলিপ্পে লারিজানি জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে বেকারিগুলোতে জ্বালানি এবং গমের ময়দা সরবরাহ করা হয়েছে যাতে তারা আবার নতুন করে উৎপাদন শুরু করতে পারে। উল্লেখ্য, গাজার উত্তরাঞ্চলে হাজার হাজার ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষের মুখে রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে, আহত হয়েছে 76,000-এরও বেশি। শ্রীলঙ্কার সামরিক শহর দায়াতালুয়ায় মোটর রেস চলাকালে দুর্ঘটনায় 7 জন নিহত ও 21 জন আহত হয়েছে। গতকাল দায়াতালুয়া শহরের ফক্স হিল সুপারক্রস রেস চলাকালে একটি গাড়ি দর্শকদের উপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন রেস সংশ্লিষ্ট কর্মকর্তা, দর্শক এবং 8 বছর বয়সী একটি মেয়ে শিশু রয়েছে বলে শ্রীলঙ্কার সেনাবাহিনী জানিয়েছে। এই দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গতকালের ওই দুর্ঘটনার তদন্ত কাজ চলছে। জাপানের উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরে 2টি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ 7 জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির নৌবাহিনী। শনিবার রাতের ওই হেলিকপ্টার দুর্ঘটনায় এ পর্যন্ত 1 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টার দুটির ধ্বংসাবশেষ এবং ব্ল্যাঙ্ক বক্সও উদ্ধার করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রশান্ত মহাসাগরে জাপানের 2টি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ দেশটির পার্লামেন্টে গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে জাপানের মূল ভূমির অদূরে ইজু দ্বীপের কাছে দুর্ঘটনা কবলিত বিমান দুটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও পরিষ্কার নয়। উভয় হেলিকপ্টারের ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে প্রাপ্ত তথ্যে কোনো কারিগরি ত্রুটির ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা। চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার ফলে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে প্রায় 60,000 স্থানীয় অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে চলমান বন্যায় এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও 11 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় বিস্তৃত এলাকা পানিতে ডুবে আছে। এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গুয়াংডং প্রদেশে নদীর পানির উচ্চতা গত 100 বছরের রেকর্ড অতিক্রম করতে পারে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এবং ইউএনএসকেপের 80তম অধিবেশনে যোগ দিতে আগামী 24 এপ্রিল 6 দিনের সরকারি সফরে ব্যাংকক যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধির জন্য মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষত বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ, উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বর্ধিতকরণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং আলাপ আলোচনার আরও সুযোগ তৈরি হবে। বাংলাদেশও থাইল্যান্ড পর্যটন খাতে অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানব সম্পদ উন্নয়ন, বৌদ্ধ সার্কিট, পর্যটন প্রচারণা, পর্যটন অঞ্চলগুলোতে বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে যৌথ কার্যক্রম ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সুবিধা অর্জন করতে পারবে। এই প্রেক্ষিতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও বর্ধিতকরণের লক্ষ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ইউএনএসকেপের 80তম অধিবেশন 22 থেকে 26 এপ্রিল 2024 তারিখে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আজ 22 এপ্রিল 2024 তারিখে ইউএনএসএস কাপের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ব ধারণকৃত একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা। আজ সংসদ ভবনে সাক্ষাৎকালে তিনি টাস্কফোর্সের 20 দফা কর্মসূচি সফলভাবে পালন করার জন্য চুক্তি বাস্তবায়ন কমিটির সহায়তা কামনা করেন। একই সাথে তিনি চুক্তি বাস্তবায়ন কমিটির নবনিযুক্ত সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে আজ শান্তির সুবাতাস বইছে। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল কোদালীছড়া একসময় অভিশাপে পরিণত হয়েছিল। নানাভাবে দূষণের ফলে এই খাল দিয়ে পানি নিষ্কাশন প্রায় বন্ধ হয়ে যায়। তাই একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। সংস্কার ও সৌন্দর্য বর্ধনে সেই কোদালীছড়া এখন আশীর্বাদে পরিণত হচ্ছে। জেলা প্রতিনিধি হাসানাত কামালের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি। পর্যটন জেলা শহর মৌলভীবাজার শহরের মধ্য দিয়ে বয়ে গেছে পানি নিষ্কাশনের একমাত্র খাল কোদালীছড়া। একসময়ের আবর্জনার ভাগাড় এখন দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। এরই মধ্যে খালের দুই পাড়ে শহরাংশে 5.5 কিলোমিটার ব্লক, ওয়াকওয়ে, গাইড ওয়াল, রেলিং ও লাইটিংয়ের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন দুই তীরে ফুলের গাছ লাগানো হবে, থাকবে শৌচাগার ও বসার বেঞ্চ, চলবে নৌকা। প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 25 কোটি টাকা। নিজ শহরে এমন উন্নয়ন কাজ দেখে খুশি পৌরবাসী। এখানে নৌকা চলবে, নৌকাতে হয়তো আমরা চড়ার সুযোগ পাবো। কোদালীছড়ার চারপাশে একটা ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, সংস্কার হয়েছে কিছুটা, এটা ইতিবাচক। আগে ঘুরে যাওয়া লাগতো, এই রাস্তা হওয়ার কারণে মানে যাতায়াতে খুব সুবিধা হচ্ছে। দুই দিকে দুই পাশে রাস্তা, এইদিকে জনসাধারণের সুবিধার্থে আমার মনে হয় এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। মেয়র ফজলুর রহমান বলেন, আবর্জনায় ভরাট হয়ে গিয়েছিল কোদালীছড়া। গত 50 বছরে এটি ভয়াবহ আকার ধারণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রায় এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। নিশ্চিত হয়েছে পানি প্রবাহ। পর্যটন নগরী রূপান্তরিত করতে কোদালীছড়া আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে ওয়াকওয়ে, গাইড ওয়াল হয়েছে, ওয়াকওয়ে হয়েছে, লাইটিং হয়েছে, সিসি ক্যামেরা স্থাপন হয়েছে, ফুল গাছ লাগানো হবে। এক কথায় মৌলভীবাজারবাসীর জন্য কোদালীছড়া আশীর্বাদ, আর জলাবদ্ধতা মৌলভীবাজারে হবে না। কোদালীছড়া সংস্কারের ফলে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হয়েছে মৌলভীবাজার জেলা শহর। এখন দেশের অন্যতম আকর্ষণীয় খালে রূপ নিচ্ছে। এছাড়া বাইক্কাবিল, হাইল হাওর ও গোপলা নদীর পানি প্রবাহ বাড়বে। চাষের আওতায় আসবে গিয়াসনগর, নাজিরাবাদ, মোস্তফাপুর 3টি ইউনিয়নের প্রায় 5000 হেক্টর জমি। উপকৃত হবেন আমতৈল ও কাগাবলা ইউনিয়নের কৃষক ও মৎস্য চাষিরাও। বাড়বে ধান, রবি শস্য ও প্রাকৃতিক মাছের উৎপাদন, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। বিএনপি জামায়াত মার্কিন নীতির উপর ভর করে রাজনীতি করে, তারা দেশের সার্বভৌম ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বিশ্বে নিপীড়িত মানুষের মুক্তির পথপ্রদর্শক মহামতি কমরেড লেনিনের 154তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুঁজিবাদের আগ্রাসী ভূ রাজনীতি ও লেনিন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান। এ সময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল হোসাইন সহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্প্রতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সম্প্রতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক অধ্যাপক ডক্টর বিমান চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও ভিক্ষু সুনন্দ প্রিয় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যে কোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানান বক্তারা। এবারে কৃষি সংবাদ। চীনের
চেয়েও 40 গুণ বেশি মিষ্টি যে পাতা, সেই উদ্ভিদটির তার নাম স্টেভিয়া। তুলসীর মতো দেখতে স্টেভিয়ার পাতা মধু পাতা বা চিনি পাতা নামেও পরিচিত। ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই যা খেয়ে থাকেন চিনির বিকল্প হিসেবে। এই স্টেভিয়া চাষ করে সাফল্য পেয়েছেন রাজশাহীর কয়েকজন কৃষক। রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে সম্প্রতি বাণিজ্যিকভাবে মিষ্টি পাতা জাতীয় ভেষজ গাছ স্টেভিয়া চাষ শুরু করেছে 3 জন উদ্যোক্তা। চিনির চেয়ে 30 থেকে 40 গুণ বেশি মিষ্টি এই পাতা। আবার একই পাতা 12 থেকে 24 ঘন্টা শুকিয়ে পাউডার তৈরি করলে মিষ্টতা বেড়ে যায় প্রায় 50 গুণ। 1 কেজি পাতা শুকালে 350 গ্রাম হয়। সাধারণত কফি বা চায়ের সঙ্গে বেশি মিষ্টি স্টেভিয়া পাউডার ব্যবহার করা যায়। লেবুর শরবত বা অন্য পানীয় প্রস্তুত করতেও চিনির বিকল্প হিসেবে এর জুড়ি নেই। এই ঔষধি পাতায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। চাষ শুরুর পর থেকে 8 মাসের মধ্যে 4 থেকে 5 বার এই গাছের পাতা আহরণ করা যায়। এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী। আমি এটা পড়াশোনা করতে এসেছি যে ভবিষ্যতে আমি যেন এটা চাষবাস করতে পারি, বাণিজ্যিকভাবে চাষবাস করব। এটা টপেও এই গাছটা হয়ে থাকে। সবাই যেন বাড়ির ছাদে বাড়ির আঙিনায় একটি করে হলেও এই গাছ রোপণ করে। ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই স্টেভিয়া খেয়ে থাকে চিনির বিকল্প হিসেবে। বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট 2001 সালে থাইল্যান্ড থেকে সংগ্রহ করে এই ভেষজ গাছটি। বর্তমানে রাজশাহীর পবার, কাশিয়াডাঙ্গা ও শীতলাই এবং চারঘাটের বালিয়াডাঙ্গায় এর চাষ শুরু হয়েছে। চাষিদের জন্য মাঠ দিবস ও সকল ধরনের সহযোগিতা করছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট। প্রায় 600 জায়গায় 600 চারা লাগিয়ে এই ফসলটার আবাদ করছে এবং বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রকল্প থেকে এই প্লটগুলোতে সব রকম ইনপুট দিয়ে সহযোগিতা করা হচ্ছে এবং মাঠ দিবস ও ট্রেনিংয়ের মাধ্যমে এই ফসলটা সকল চাষিদের কাছে পরিচিত করে দেওয়া। রাজশাহী অঞ্চলের জলবায়ু ও মাটি স্টেভিয়া চাষের উপযোগী, আর উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে স্টেভিয়া চাষের অনেক সম্ভাবনা দেখছেন চাষিরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। লা লিগার চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় বার্সেলোনাকে কাঁদিয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের 3-2 গোলে হারায় ভিনিসিয়াস বেলিংহামরা। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদের পক্ষে একটি করে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, লুকাস ভাস্কেস ও জুড বেলিংহাম। বার্সেলোনার পক্ষে একটি করে গোল করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও ফার্মিন লোপেজ। এ জয়ে 32 ম্যাচে 81 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল রিয়াল মাদ্রিদ। 2-এ থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে 11। সমান সংখ্যক ম্যাচে 70 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে কাতালানরা। জয়পুরে আইপিএল ক্রিকেটে দিনের একমাত্র ম্যাচে রাতে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে প্রথমবারের মতো ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করা হলে বিশ্ব রক্ষা পেত, বললেন প্রধানমন্ত্রী। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। স্বাক্ষর হবে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। প্রখর রোদ আর তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। আরও 3 দিনের হিট সতর্কতা জারি। ইসরায়েলি সেনা ইউনিটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ার ঘোষণা নেতানিয়াহুর। এবং এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শিরোপার আরও কাছে চলে গেল রিয়াল মাদ্রিদ। খবর পর্যন্ত, খোদা হাফেজ।